প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্টে। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। বাংলাদেশের মানুষ এখন যেমন রাজনীতি সচেতন, পাশাপাশি অর্থনীতি সচেতন। তারা জানতে চায় বাংলাদেশের ব্যাংকগুলোর কী অবস্থা, শেয়ার বাজারেরই বা কী অবস্থা, বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের প্রবৃদ্ধি কতটা বাড়ছে, কিংবা দ্রব্যমূল্যের কী অবস্থা। এই সব বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব এবং এজন্য আজ মেট্রো সেম টু দ্য পয়েন্টের একটি স্পেশাল এপিসোড। এই এপিসোডে আজ আমাদের অতিথি জনাব মোহাম্মদ আলী, এমডি এবং সিইও পূবালী ব্যাংক পিএলসি। আমরা জানি যে করোনা পরবর্তী সময়ে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে এই অর্থ বছরগুলোতে আমাদের প্রবৃদ্ধি ভালো হবে, অর্থনীতির সূচকগুলো রয়েছে সেগুলো উন্নতির দিকে যাবে, কিন্তু একটা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ রয়েছে। সেখানে অর্থনীতির উন্নতির ক্ষেত্রে কি চ্যালেঞ্জগুলো আপনি দেখেন? বাংলাদেশ তো একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। 5ই আগস্টের পর থেকে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, অর্থনৈতিক সূচকগুলোর ক্ষেত্রেও বিভিন্ন পরিবর্তন আমরা দেখেছি। ব্যাংকিং সেক্টরের বিভিন্ন নিউজ আসলে আগে থেকেই ছিল এবং এখন এটা আমরা ভালোভাবে জানছি যে আসলে কী কী জায়গাতে এটার ইম্প্যাক্টটা পড়েছে। সবচেয়ে বড় ইম্প্যাক্ট পড়েছে ইসলামী ঘরানার ব্যাংকগুলোর মধ্যে। আমরা সেখানে দেখেছি ট্রাস্টের সমস্যা, সেখানে দেখেছি যে লোনগুলো হয়তো যেগুলো নেওয়া হয়েছে সেগুলো কোনো একটা গ্রুপ বা গোত্র পেয়েছে এবং সেই ক্ষেত্রে সেগুলো অনেক টাকাই আবার দেশের বাইরে চলে গেছে। ফলে একটা ব্যাংকিং সেক্টরের ক্লাসিফিকেশন ক্রমাগতভাবে বাড়ছে। আপনারা যদি দেখেন যে এটা প্রতি কোয়ার্টারে এরকম হয়েছে যে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো করে আমরা বেড়েছে। হয়তো এই ডিসেম্বরের ফিগারটা ফাইনাল হলে সেটা দেখা যাবে যে 30% বা এর কাছাকাছি হয়তো কোথাও চলে যেতে পারে। এবং ব্যাংকিং সেক্টরে যখন কাস্টমাররা টাকা নিতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে লিকুইডিটি নিয়ে একটা সমস্যা, কাস্টমাররা অনেকেই পাচ্ছে না। এইরকম একটা মিশ্র অনুভূতি। এবং আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাংকিং সেক্টরটাও আবার দুটো ভাগে ভাগ হয়েছে। একটা ভালো ব্যাংক যারা আছে তারা আছে, আবার একটা যারা খারাপ ব্যাংক তারা। তো এইরকম একটা দোটানার মধ্যে কাস্টমাররা পড়ে গেছে যে কোথায় যাব, কি করব, এবং সেই মূলত এই পরিবর্তনটার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। ব্যাংকিং সেক্টরটা তো অনেকটা ট্রাস্টের উপরে চলে এবং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে রাজনীতির সাথে অর্থনীতি আসলে হাত ধরাধরি করে চলে। সেখানে স্যার আপনি দুর্বল ব্যাংকগুলোর কথা বলছিলেন এবং ব্যাংকগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু ব্যাংকের সুনাম রয়েছে, কিছু ব্যাংকের একটু কম সুনাম রয়েছে। সরকারের পক্ষ থেকে সেই দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরও বলা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে সেই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা যাবে কিনা, কিংবা সরকারের পক্ষ থেকে নতুন অধ্যাদেশের কথা বলা হয়েছে। সব মিলিয়ে দুর্বল ব্যাংকগুলো সম্পর্কেই জানতে চাই। ভালো ডাটা তো বাংলাদেশ ব্যাংকে আছে। টাইম টু টাইম আমরা গভর্নর মহোদয়ের কাছ থেকেও বক্তব্য শুনছি, বিভিন্ন মুখপাত্রর কাছ থেকে শুনছি। কিছু কিছু ব্যাংক বলা হচ্ছে যে হয়তো বাঁচিয়ে রাখা সম্ভব হবে না, আর কিছু কিছু ব্যাংক ভালো থাকবে। যেমন ইসলামী ব্যাংক, যার সর্ববৃহৎ ব্যাংক, সেখানে লিকুইডিটির প্রবলেমটা ওনারা দূর করতে পেরেছেন। ক্লাসিফিকেশনটা হয়তো একটু বেশি হবে, আস্তে আস্তে যদি কাজ করে তাহলে হয়তো একসময় এটা আবার নর্মাল ভালো ব্যাংকে পরিণত হবে। আবার কিছু ব্যাংক আছে যেগুলো হয়তো খুব বেশি ক্লাসিফিকেশন হয়ে গেছে, আমাদের না 75% বা 80% উপর যদি ক্লাসিফিকেশন হয়ে যায় তাহলে তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যাবে কি না সেটা মুশকিল। কারণ আমরা একটা এক্সপিরিয়েন্স আমাদের তো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছে, ওরিয়েন্টাল ব্যাংক, যেটা এখন আইসিবি ইসলামী ব্যাংক, এখনও পর্যন্ত আমরা সেটাকে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে পারিনি। স্যার, এক সময় আমরা শুনেছিলাম যে ব্যাংকগুলোকে মার্জ করা হবে, এবং পাশাপাশি বাংলাদেশের মানুষ কিন্তু জানতে চায় যে ব্যাংকগুলোকে যদি একটা ভালো অবস্থানে ফিরিয়ে আনা না যায় এবং বন্ধ করে দেওয়া হয় তাহলে গ্রাহকদের কি হবে? আসলে গ্রাহকরা তো তাদের ইনভেস্টমেন্ট একটা চয়েস। একটা হচ্ছে গ্রাহকের ক্ষেত্রে একটা আছে যেটা ইন্স্যুরেন্স করা আছে, ডিপোজিট ইন্স্যুরেন্স, সেখান থেকে হয়তো সে কিছু ক্লেম সেটেলমেন্ট পাবে। আরেকটা হচ্ছে যে আপনি যে কোনো, আমি যেটা মনে করি যে আপনি ধরেন যুবকে যারা ইনভেস্ট করেছিল তাদের কি হয়েছে, অথবা কোনো এমএলএম কোম্পানিতে যদি কেউ ইনভেস্ট করে তাহলে কি হয়। ঠিক এরকম ব্যাংকিং সেক্টরেও কিন্তু আসলে ইনফর্ম হয়ে একটা কাস্টমারের ইনভেস্ট করার দরকার, যেটা গভর্নর মহোদয় হয়তো ইনডাইরেক্টলি অনেকবার বলার চেষ্টা করেছেন। আরেকটা হচ্ছে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে খুব চেষ্টা করে যে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। আমি জানি যে অনেকগুলো ব্যাংকের অনেক ক্লাসিফাইড লোনের পরিমাণ অনেক বেশি, সেই ব্যাংকগুলো নিয়ে আপনি কথা বলছিলেন। পাশাপাশি যদি পূবালী ব্যাংকের কথা বলি, আপনাদের এই সুনামটি রয়েছে যে আপনাদের এই ধরনের অযাচিত লোন দেওয়ার ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই যাচাই বাছাই করে লোনটি দিয়ে থাকেন। সেখানে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনাদের ব্যাংকে আরো উন্নত করার জন্য কিংবা বৃহৎ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা কিছু করছেন? আসলে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে পলিটিক্যাল যে প্রেশার অথবা ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপের প্রেশার এক্সার্ট পারার একটা ফর্মুলা আপনাকে বের করতে হবে, যে তাদের প্রেশার জন্য আপনার
কারো প্রতি কোনো মানে ক্যারিয়ারে থেকে শুরু করে পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট না হয়। তো সেই জন্য আমরা কি করেছি, আমরা একটা সুন্দর পলিসি বোর্ড থেকে অ্যাপ্রুভাল করেছি, যে পলিসির মাধ্যমে আমরা কর্পোরেট গভর্নেন্সটা নিশ্চিত করেছি। সেটার মানে কি, যেমন ধরেন যত ভিআইপি আসুক আমার কাছে আসছে, অনেক হয়তো ধরেন একদম হাই আপস থেকে ফোন আসছে 7-8 বার যে এটা দেখার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা বলেছি যে আমাদের একটা পলিসি আছে, আপনি আমার কাছে এসছেন, আমরা কি করছি তাকে ব্রাঞ্চে পাঠিয়ে দিই, যে কারণ এই লোনটা কে দিবে, ব্রাঞ্চে দিবে। ফলে মানে হেড অফিস থেকে কোনো ডিক্টেটেড লোন ব্রাঞ্চে যায় না, যে এটা লোন দিয়ে দেন। মানে আপনার হেড অফিস থেকে ফোন করে বলেন না যে এই লোনটা না, দেন, লোনটা স্যাংশন যে করেন। যত বড়ই ভিআইপি হোক কখনোই বলা হয় না, বলে পার্টিকে বলি যে ভাই আপনার কর্পোরেট অফিস কোথায়, সে বলে এখানে, তাহলে আমি বললাম তাহলে নিয়ারেস্ট ব্রাঞ্চটা এখানে, আপনাদের কাউকে ওখানে দিয়ে দেন। তখন ব্রাঞ্চের লোকরা কিন্তু তখন তার ব্যালেন্স শিট দেখে, ফিগার দেখে, এবং ওইখানে বলা আছে যে ব্যালেন্স শিট ফিগার তো ফেব্রিকেটেড করতে পারে, অতএব সে জন্য ডিবিসি আছে কিনা, ডকুমেন্ট ভেরিফিকেশন কোড আছে কিনা, সে ভিজিট করবে। ব্রাঞ্চ একবার ভিজিট করে, রিজিওনাল অফিস একবার ভিজিট করে, যদি রিজিওনাল অফিসের বড় লোন হয় তাহলে কর্পোরেট ব্রাঞ্চ অফিস, কর্পোরেট ডিভিশন একবার ভিজিট করে। তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা চলি, ফলে এতগুলো ভিজিট হয় না, ফলে এখানে আমি মাঝে মাঝে বলি যে আমার এখানে কোনো ব্রিফকেস কোম্পানির লোন নাই, কেউ দেখাতে পারবে না। মানে এই যে বাংলাদেশ ব্যাংকের অডিট করে ব্রিফকেস নাই, অথবা অস্তিত্বহীন কোম্পানির কোনো লোন নাই। মানে এরকম হয়েছে, হয়তো 15-20 বছর আমার সাথে ছিল, পরে তাদের কর্পোরেট গভর্নেন্সের কারণে বা স্ট্র্যাটেজিক কারণে হয়তো তারা ফেল করেছে, কিন্তু বিজনেস এখানে তাদের এন্টিটি আছে, তাদের ইন্ডাস্ট্রি আছে, এই জিনিসটা এনশিওর করা হয়েছে। যে আপনি এটি এনশিওর করেছেন। আরেকটি আমার প্রশ্ন ছিল যে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে আপনাদের ব্যাংকে আরও বেশি পৌঁছে দিতে কি করবেন? আমরা বেশ কয়েক বছর আগেও, যদি 2005 সালের পরের কথা বলি, যখন পূবালী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, তখন কিন্তু আমরা এইভাবে বলতাম সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, এরকম একটি জায়গায়। এখন তো ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখছি আধুনিকায়ন হচ্ছে, অনেক ধরনের ডিজিটালাইজেশনের মধ্য দিয়ে যাচ্ছে। আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? বাংলাদেশ ব্যাংক প্রথমে যে উদ্যোগগুলো নিয়েছিল, কারণ আমরা তো একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, পূবালী ব্যাংক অনেক বছরের লিগাসি ব্যাংক, তো আমরা এই প্রতিটা জায়গাতে আমরা প্রথমে চিন্তা করেছি বাংলাদেশ ব্যাংকের যে কোনো উদ্যোগের জন্য আমরা প্রথম 3টা ব্যাংকের মধ্যে যেটা দিয়ে উদ্বোধন হয় তার মধ্যে আমরা যেন থাকি। আমরা ব্যাচ, বিএফটিএন, আরটিজিএস, ইজিপি, এ ধরনের যত ধরনের উদ্যোগ ছিল সবগুলোতে পূবালী ব্যাংক লিড ব্যাংক হিসেবে সবসময় কাজ করেছে। আরেকটা যেটা আমরা টেকনোলজির জায়গায় চিন্তা করেছি, যে সেটা হচ্ছে যে আসলে ব্যাংকিংটা যে এন্টিটি আমাদের সাথে ইনভলভ, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটা কর্পোরেট হতে পারে, সেটা এসএমই হতে পারে, এদের প্রেমিসিসে আমার বা এদের হাতের মুঠোর মধ্যে আমার ব্যাংকিংটা নিয়ে যেতে হবে। এই জন্য প্রথমে আমরা রিটেলের জন্য আমরা একটা পাই ব্যাংকিং নামে একটা ব্র্যান্ডিং করেছি, পাই ব্যাংকিংয়ের একটা করেছে। এবং মোবাইল অ্যাপস যদি দেখেন, আমার ধারণা যে বাংলাদেশে যত ব্যাংকের অ্যাপস আছে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপস, এবং এত ধরনের ফ্লেক্সিবিলিটি এখানে আছে। এবং এইটারও যদি গ্রোথ আপনি দেখেন, যে ইন্ডিভিজুয়াল রিটেলার, আমিও খুব আশ্চর্য হয়েছে। ধরেন আমাদের তো খুব বেশি না, আমরা লেটেস্ট স্টার্ট করেছি, 3 বছর হয়েছে এটার মেয়াদ। তো গত বছর আমরা এই মোবাইল ব্যাংকিংয়ে 50,000 করোড়ের উপরে হয়েছে। এই বছর যে ট্রেন্ড দেখছি তাতে মনে হচ্ছে যে 1 লক্ষ কোটি টাকার উপরে এই বছরে টার্নওভার চলে যাবে, ট্রানজ্যাকশন চলে যাবে। তো এটা হলো রিটেলে। আরেকটা জিনিস আমরা যেটা করেছি, কর্পোরেটের যেমন এলসি খুলে তাদের লোনের নিউ প্রপোজাল আসে অথবা রিনুয়াল হয়, এটাও আমাদের যাবতীয় কর্পোরেটের প্রেমিসিসে আমরা আমাদের কর্পোরেট ব্যাংকিংটা দিয়ে দিচ্ছি। এখন বাকি আছে আমাদের সিএমএসএম, এটা তো ছোট ছোট, এই সিএমএসএম এর জায়গাতেও আমরা রিটেল এবং কর্পোরেটের একটা মিক্স করে একটা সিস্টেম তৈরি করছি, যে সিস্টেমটা আমরা দেবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তা আমরা রিটেল দিয়ে এটা যাত্রা শুরু করছি, এই বছরই আমরা উদ্বোধন করব। মানে সফটওয়্যারটা শেষ হয়ে গেছে, এখন আমরা মানে জাস্ট ইনগ্রেশনের জন্য। আমরা উন্নত দেশগুলোতে দেখি যে এখানে কিন্তু অনলাইন ব্যাংকিং অনেক প্রচলিত, ব্যাংকে যেতে হয় না। কিন্তু আমাদের ব্যাংকিংগুলো কেমন হয়, আমরা অনলাইনে হয়তো কিছু কাজ করতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের ব্যাংকে যেতে হয়। এবং আরেকটি ব্যাপার রয়েছে, সেখানে প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু এই দৌড়ে অনেক এগিয়ে রয়েছে। আপনাকে কোনোদিনই ব্যাংকে আসতে হবে না, ফর শিওর। মানে পাই ব্যাংকিংয়ের এমন কোনো কিছু নাই যে কোনো ট্রানজ্যাকশন ধরেন যে কোনো ব্যাংকে পাঠাতে চান, আরটিজিএস আছে, বিএফটিএন আছে, এখানে সব ট্রানজ্যাকশন আছে। আমার যারা পাই ব্যাংকিংয়ের ইউজার, তাদের কখনোই মানে তা ব্যাংকে আসা করবেন। আপনি যদি ইসেও যান, যে কোনো দোকানে যান, কিউআর কোড স্ক্যান করতে পারবেন, আর কার্ড থাকলে তো কার্ড ব্যবহার করতেই পারবেন। তো এই জায়গাটাতে এখন মোটামুটি আমি বলবো যে, এই জন্য আমি বলছি যে পাই অ্যাপসের ক্ষেত্রে ইউজার সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে,
এবং আপনারা অনেক সাড়া পাচ্ছেন। সাড়া পাচ্ছে না শুধু, এটার গ্রোথ যদি দেখেন ট্রানজেকশনাল গ্রোথ 60%-এর উপরে, 60% উপরে। এবং প্রথমে আমরা যেটা চিন্তাও করি নাই যে এটা 3-4 বছরের মধ্যে 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে, এটা সেই মাইলস্টোনগুলো ছাড়িয়ে যাচ্ছে। আরও আমরা ডিজিটাল ব্যাংকিং কিন্তু অনেক কাজ করেছি। আমরা গত বছর থেকে পয়েন্ট অফ সেল মেশিন, পজ মেশিনটা দেওয়া শুরু করেছি। আমরা 1 বছরে 12,000 পজ মেশিন দিয়েছি। 12,000 তার মানে মার্চেন্ট আমরা অনবোর্ড করেছি। বাংলাদেশের ইতিহাসে 1 বছরে এত অনবোর্ড করার কোনো রেকর্ড নাই। আমরা হাইস্ট যেটা জেনেছি 5,000 to 6,000, 12,000। এই বছরও আমরা আশা করছি যে আরও 10-12,000 আমরা এই বছরও ইনস্টল করব। বেশ অনেকটা সময় ধরেই বাংলাদেশে আমরা শুনতে পাচ্ছি ডলারের সংকট, কিছুটা সংকট কাটিয়ে উঠেছিল, আবার বর্তমান সময়েও সেই সংকটের কথা শোনা যাচ্ছে। আমাদের রিজার্ভ কি আসলেই কমে গেছে, রেমিটেন্স কম আসছে, না সমস্যাটা কোথায়? দেশপ্রেমের বিষয়টা, এটা কিন্তু আমরা 5ই আগস্টের পরে দেখেছি যে হুন্ডিটা অনেক কমে গেছে। আপনি যদি দেখেন প্রতি মাসে কিন্তু রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে। তা আমাদের তো ভোক্তা অনেক বেশি, মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে। 18 কোটি দেশ জনগণ, এদের যে ডিমান্ড, চাহিদা, এটা কিন্তু অনেক বেড়ে গেছে। ইকোনমি ডেভেলপমেন্টের সাথে সাথে চাহিদা বেড়ে গেছে। চাহিদা বেড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা তো প্রডিউসার হিসেবে আমাদের ল্যান্ড তো খুব বেশি না, ফলে আমাদের ম্যাক্সিমাম ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের যতগুলো ইন্ডাস্ট্রি আছে, আপনি যদি দেখেন যেগুলো প্রমিনেন্ট ইন্ডাস্ট্রি, সবগুলো র মেটেরিয়াল বাইরে থেকে আনতে হয়। যদি আমি একটা বলি, আপনার গার্মেন্টসের র মেটেরিয়াল বাইরে থেকে আনতে হয়। আমি যদি বলি ধরেন ফিড মিল, ইভেন এই যে পোলট্রি থেকে শুরু করে এটা বাইরে থেকে আনতে হয়। ফার্মাসিউটিক্যালসের কথা যদি বলি, তার র মেটেরিয়াল বাইরে থেকে আনতে হয়। তার মানে কি ইম্পোর্টের এই বিষয়টা অনেক বেশি। এই জন্য সবসময় ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যে একটা ইমব্যালেন্স আছে। কিন্তু এই যে এখন আমার একটা ধারণা যে ডলার যেহেতু দেশের বাইরে যাচ্ছে না আনঅথরাইজ হইতে বা মানি লন্ডারিং হয়ে, এখন দেখবেন যে ডলারটা কিন্তু স্টেবল হয়ে গেছে। ক্রমাগতভাবে কমছিল। 48 বিলিয়ন ডলার ছিল, কমতে কমতে 20-এ নামার পরে আমরা অন্তত পক্ষে 1 বছর ধরে দেখছি যে 20 বিলিয়নের মধ্যে আছে। হয়তো কখনো আকু পেমেন্ট থাকলে, যেমন এখন আকু পেমেন্ট ছিল একটু কমে 19 পয়েন্ট সামথিং, আবার দেখবেন এটা 20 বা 21-এ চলে। তবে আমরা একটা পজিটিভ দিক দেখছি যে আস্তে আস্তে এটা বাড়ার একটা জায়গায় এসছে। আমাদের উৎপাদন খাতেও এক ধরনের অনিশ্চয়তা রয়েছে বর্তমানে বাংলাদেশে, সেটি অর্থনীতির উপর প্রভাব ফেলে কিনা? আমাদের এগ্রি নলেজ, এগ্রি টেকনোলজি এই জায়গাগুলোতে কাজ করছে। ল্যান্ডটা সীমিত হয়ে আসতেছে, কিন্তু তারপরেও দেখবেন যে পেঁয়াজ থেকে শুরু করে, এই যে পেঁয়াজের এবার তো ইম্পোর্ট কম হয়েছে, তারপরেও কিন্তু পেঁয়াজের দাম অত বাড়েনি। আলুর দামও একটা সহনীয় পর্যায়ে আছে। তার মানে আমরা যদি আমাদের এই লিমিটেড রিসোর্সটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি, তাহলে এই জায়গাটা কিছু তো প্রবলেম থাকবেই। ধরেন যারা বৃহৎ দেশ অনেক কিছু প্রডিউস করে, চায়না বলেন, ইউএসএ বলেন, অথবা অস্ট্রেলিয়া বলেন, অথবা ব্রাজিল বলেন, এই সব দেশগুলো যারা করে, তাদের তো একটা পার্টিকুলার প্রোডাক্ট আছে। এখন আমাদের তুলা উৎপাদন তো আমাদের দেশের জন্য হবে না। আপনাকে ব্রাজিলের বেনিন বলেন, ইউএসএ থেকে বলেন, আনতেই হবে। ব্রাজিল থেকে আনেন বা বেনিন থেকে আনেন, আনতেই হবে। তারপরে সুগারের ক্ষেত্রে আমাদের তো আখের সেই কোয়ালিটিটা এখানে হবে না, আপনাকে এই কানাডা ইম্পোর্ট করে আনতেই হবে। আমাদের এই বলতে তাহলে আমাদের অল্টারনেট সোর্স কি? অল্টারনেট সোর্স হচ্ছে একটা হচ্ছে তো হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে আমরা যদি স্কিল হিউম্যান রিসোর্স পাঠাতে পারি, তাহলে হয়তো রিমিটেন্স একটু বেশি পাবো। আর একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলো গড়ে তোলা, যেন এই গ্যাপটা করা। ফলে ইকোনমি জোন যেগুলো আছে, সেই জোনগুলোতে যদি প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যায় এবং এই ইন্ডাস্ট্রিগুলো যদি বেসিক্যালি আমরা এক্সপোর্ট করতে পারি। বাংলাদেশে অনেক ক্ষেত্রেই ব্যবসায়ীরা বলে যে ব্যবসা বান্ধব পরিবেশ নেই, যে সামগ্রিক ব্যবসা বান্ধব পরিবেশ দরকার, সেটি অনেক সময় তারা পায় না বলে, সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির বলি, অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বলি। এই পরিবেশটি বাংলাদেশে কতটুকু আছে বা কি করণীয়? দেখেছি অনেক অ্যাসোসিয়েশন আছে, বিজিএমই, বিকেএমই, এবং ওনারা রাজনৈতিকভাবেও ইনভলভ থাকে, ফলে এই সংগঠনগুলো খুব শক্তিশালী। ওনারা কিন্তু এই জায়গাগুলোতে অনেক ইন্ডাস্ট্রির চেয়ে অনেক দাবি দেওয়া বেশি নিয়ে একটা অনুকূল এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছে। এই জন্য কিন্তু আমরা ওয়ার্ল্ডে কখনো সেকেন্ড কখনো থার্ড হিসেবে থাকি। ম্যাক্সিমাম টাইমে আমরা 2 নম্বর পজিশনে, হয়তো চায়না 1 নম্বর পজিশনে থাকি। কিন্তু যদি আপনি ইসের কথা চিন্তা করেন, অন্যান্য ইন্ডাস্ট্রি যেমন চামড়া রয়েছে, ডিজিটাল ইন্ডাস্ট্রি রয়েছে, বা আমি একটা এক্সাম্পল দিই যে একটু এলিটরা যারা কাজ করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, এইখানে কিন্তু দুটো বিষয় আছে। একটা হচ্ছে আমাদের দেশে একটা বড় ভোক্তা আছে, আরেকটা হচ্ছে এটা কিন্তু এক্সপোর্ট করার একটা বড় স্কোপ আছে। ম্যাক্সিমাম বড়গুলো কিন্তু এক্সপোর্ট করছে। এই যে মিক্সড এনভায়রনমেন্টে তারা কাজ করছে, লোকাল এবং এক্সপোর্ট, এটার জন্য স্পেশালি একটা পলিসি করা দরকার।
এরকম প্রতিটা সেক্টরে ধরে ধরে এখান থেকে আমাদের প্রডিউসটা কি ফিশ এবং পোলট্রি এই অথবা ধরেন এই যে ক্যাটল এইগুলোকে যদি আমি এক্সপোর্ট করাতে পারি মিডিল ইস্টে যেখানে নাই তাহলে এবং এটার যদি মোটামুটি গ্যাপটা মিনিমাইজ করতে পারি সেক্টরাল গ্যাপ যদি মিনিমাইজ করতে পারি তাহলে ওভারঅল এবং প্রতিটা সেক্টর ধরে ধরে যদি পলিসি করা যায় স্পেশালাইজ বডি থেকে কারণ এগুলোর এক একটা স্বতন্ত্র মন্ত্রণালয় আছে স্বতন্ত্র বিভাগ আছে ব্যবসার ধরনটাও স্বতন্ত্র ব্যবসার ধরনটাও প্রকৃতিও বিভিন্ন এইটা যদি করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের ফিড মিলের যে প্রোডাকশনটা সেটাও কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো আফ্রিকায় ব্যাপক চাহিদা আছে আমরা তেলাপিয়া মাছ যেটা দেখতেছি আপনারা জানেন কিনা জানেন না তেলাপিয়া মাছ যেটা এখানে দেখি উগান্ডা থেকে শুরু করে ওইখানে কিন্তু এটা নাম্বার 1 ফিশ মানে ওদের সবচেয়ে বেশি ডিমান্ড এটা কারণ ওদের বড় বড় লেকের মধ্যে তেলাপিয়া চাষ হয় অথচ তেলাপিয়ার জন্য কিন্তু আমরা ভাসমান ফিড তৈরি করছি তার মানে এটা ওই সব দেশগুলোতে এক্সপোর্ট করার সুযোগ আছে এরকম আমি বলছি এবং মিডিল ইস্টে তো মাছ এবং পোলট্রি যেটা হয়তো পাকিস্তান এবং ইন্ডিয়া বড় মার্কেট দখল করে সরকারের ক্ষেত্রে প্রণোদনাও দিয়ে থাকে দুটি বিষয় আপনার কাছে জানতে চাইবো প্রথম যে বিষয়টি জানতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে তারা দায়িত্ব গ্রহণের পরে তারা বিগত সরকারের আমলে যে ধরনের দুর্নীতি হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে সেক্ষেত্রে একটা শ্বেতপত্র দিয়েছে আমরা সেই শ্বেতপত্রটি দেখেছি পাশাপাশি বলা হয়েছিল যে বিদেশে যে অর্থগুলো পাচার হয়ে গেছে সেইগুলো এই দেশে ফিরিয়ে আনা হবে কিন্তু 7 মাসে আসলে আমরা তেমন কোনো পরিবর্তন দেখিনি এটা একটা সিস্টেমেটিক একটা এনভায়রনমেন্ট যারা এই সব পাচার করেন এবং যারা লোন নেন একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলেন দেখবেন যে দীর্ঘ পরীক্ষা 15 বছর বা 12 বছর ধরে ধরেন এই দুর্নীতি করেছে এখানে কিন্তু এক অফিসার ছিল না বাংলাদেশ ব্যাংক থেকেও যারা ইন্সপেকশন করেছে বিভিন্ন সময় বিভিন্ন জন এসছে করেছে তো এটাতে ডাইরেক্টলি এই বাংলাদেশ ব্যাংক অথবা ব্যাংক কর্মকর্তাকে যে খুব বেশি সরাসরি করা যায় তা না তবে মেজর রেসপন্সিবিলিটি হচ্ছে কাস্টমার যে আসলে সাপোজ প্রতিটা কাস্টমারই যেখানে দেখবেন তাদের খুব বড় ইন্ডাস্ট্রি আছে এরকম না আপনি যদি দেখেন এই যে এসালম গ্রুপের কথা বলেন তারপরে বেক্সিমকোর কথা বলেন সবার কিন্তু একটা বড় স্থাপনা আছে তো সেখানে প্রথমে কিন্তু সে অল্প স্কেলে শুরু করে ধরেন 100 কোটি 200 কোটি টাকা এরকম দিয়ে শুরু করার পরে কিন্তু সে আস্তে আস্তে বাড়াচ্ছে তখন হয় কি এমন একটা সিস্টেমের মধ্যে ব্যাংক পড়ে যায় যে না তাকে পারছে অ্যাকোমোডেট করতে না তাকে পারছে তারপরে চলে আসে পলিটিক্যাল প্রেশার তখন আস্তে আস্তে এক সময় দেখা যায় যে এটা বিয়ন্ড কন্ট্রোলে চলে গেছে এবং যারাই এখান থেকে ক্যাপিটাল নিয়ে গেছে তারাই দেখবেন যে কে অস্তিত্বহীন না কিন্তু তাদের বাংলাদেশের কর্পোরেট গভর্নেন্সের বলেন বা প্রাতিষ্ঠানিক দিক থেকে তাদের বৃহৎ প্রাতিষ্ঠানিক জায়গাগুলো এই সংখ্যাগুলো কি আসলে সঠিক নাকি এটা না এই সংখ্যাগুলো তো অবশ্যই সঠিক তো থাকবেই এটা অবিশ্বাস্য হওয়ার কারণ নাই যে 70,000 76,000 আমরাও অ্যাকচুয়ালি তো শ্বেতপত্র পেলে ব্যাংকিং ইন্ডাস্ট্রি তখন জানতে পারবো যে সালম গ্রুপ নিয়ে গেছে ইসলামী ব্যাংক থেকে বা এটা কি করেছে তো এটার মধ্যে তো ধরেন দুদক এসেছে তারপরে এখন সব সংস্থাগুলো দেখছে বিদেশি অডিট ফার্ম এখানে ইনভলভ হয়েছে তবে জিনিসটা হচ্ছে কি যে আমি বললাম যে একটা এনভায়রনমেন্ট তৈরি করে স্যার অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম অর্থনীতির আরও অনেক বিষয় আপনার কাছে জানবার ছিল কিন্তু শেষ প্রশ্নটি বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থা থেকে আমরা যদি আরেকটু উত্তরণ করতে চাই একটু ভালো করতে চাই কোন জায়গায় কাজ করা দরকার আপনি দেখবেন যে একটা কিন্তু পজিটিভ সিগন্যাল বাংলাদেশের জনগণ পেয়ে গেছে আপনারা দেখবেন যে অনেকগুলো ভালো উদ্যোগ বাংলাদেশ ব্যাংক নিয়েছে তার মধ্যে একটা হচ্ছে যেগুলো খারাপ ব্যাংক ছিল সব পরিচালনা পর্ষদ রিফর্ম করেছে ইনফ্লেশনটা ক্রমাগতভাবে করেছে রিজার্ভের যে কমে যাওয়াটা সেটা ঠিকই দিয়েছে তাহলে তার মানে কি লিকুইডিটির যে প্রবলেমটা তৈরি হয়েছিল সেই জায়গাটাকে ম্যাক্সিমাম ব্যাংক এখন লিকুইডিটি প্রবলেমটা সলভ করেছে এবং এরপরে যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল অডিট ফার্মগুলোই হচ্ছে জনগণ রিয়াল পিকচারটা জানবে যখন আপনি রিয়াল পিকচারটা জানবেন তখন সেইখানে আপনি এফডিআর রাখবেন কি রাখবেন না আপনার ইন্ডিভিজুয়াল চয়েসের মধ্যে চলে আসবে এই যে টোটাল পজিটিভ এনভায়রনমেন্টটা এটা কিন্তু একদিনে হয় না যেমন আপনি যখন বলেন যে আমাদের পলিসি রেট 10% করা হলো সবার ধারণা যে 10% করা মানে এখনই মনে হয় ইনফ্লেশন কমে যাবে এখন আসলে কমে না এটা ইনফ্লেশন কমতে সাধারণত 1.5 বছর সময় নেয় মানে একটা আজকে পলিসি রেটের যে ইম্প্যাক্ট এটা 1.5 বছর সময় লাগবে এবং দেখেন যে ইম্প্যাক্টে কিন্তু পড়ে গেছে অলরেডি মাত্র 7-8 মাস হয়েছে তাতেই কিন্তু ইনফ্লেশন যদি আরও 1 বছর যান দেখবেন যে ইনফ্লেশন আমার ধারণা 7-এর নিচে বা 7-এর কাছাকাছি চলে আসবে তখন কিন্তু মানুষ পরিবর্তনটা রিয়ালি ফিল করবে এইবার রোজায় আমার ধারণা সবাই আপনারা পরিবর্তন ফিল করেছেন আমার ধারণা কারণ আমরা বাজারে যারা গিয়েছি আমিও গিয়েছি আমার মনে হয় যে এটা
এই বাজারে যখন গিয়েছি তখন দেখতে পেয়েছি যে কিভাবে দ্রব্যমূল্য এবার কিন্তু মানুষকে এই রোজা কষ্ট দেয়নি। বাজার অর্থনীতি মানুষকে কষ্ট দেয়নি। এটুকু। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদেরকে আশার কথা শোনাচ্ছিলেন এবং স্যার বলছিলেন যে আমাদের ইনফ্লেশন নিয়ে আমরা যে সবসময় বলি সেই ইনফ্লেশন রেটটা একটু একটু করে কমে আসছে। আমাদেরকে আসলে নিজেদের দেশকে ভালোবাসতে হবে এবং প্রত্যেকের জায়গা থেকে আমাদের যতটুকু করণীয় সেটি করতে হবে এবং অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। সব কিছু মিলিয়ে নিশ্চয়ই আমাদের অর্থনীতি একটা ভালো দিকে যাবে, আমরা একটা সুন্দর ভবিষ্যৎ পাবো। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।